ইছাপুর বাজারের ছোট্ট বাজারের কোণে ক্লাব ঘরে বসে রয়েছে জোনা কয়েক লোকজন। সবার মুখে একটাই কথা, কিরে শফিকুল চাচা এলো নাই? কি ব্যাপার বল দিগি। শফিকুল মিয়া ইছাপুর বাজারের বড় ব্যবসায়ী। তার এই ইছাপুর বাজারে 4 থেকে 5টা মাছের আড়ত রয়েছে। ওই তো চাচা এসে গেছে। কি গো চাচা, এত দেরি হলো? শফিকুল চাচা কোনো কথা না বলে বসে পড়ল তার ঠিক করা জায়গাতে। তারপর তার স্বভাববশত একটা বিড়ি জ্বালিয়ে তাতে লম্বা একটা টান দিল। তেমন কিছু নয় রে, আসলে আমি গিয়েছিলাম ওই মরা নদীতে। কেন চাচা, ও নদীতে কেন যাইছিলে? ও নদীতে তো শুনেছি নাকি তেনাদের বাস রয়েছে। হ, তুই ঠিকই শুনছস, কিন্তু আমি বেঁচে ফিরেছিলাম। সে কি গো চাচা, কি বলছো? একটা গল্পের গন্ধ পাইছি মনে হচ্ছে চাচা। তা চাচা, আজকে একটা গল্প হবে নাকি? হ্যাঁ চাচা, অনেকদিন তো হলো তোমার মুখে গল্প শুনি নাই। তা বলো না একটা গল্প। শুনবি বলছস? হ্যাঁ বলো না। হ্যাঁ বলো না চাচা, অনেকদিন তো হলো। হ্যাঁ চাচা, হোক হোক, একটা গল্প হোক। তাহলে শোন, আজ থেকে বছর 40 আগের কথা। তখন আমার বয়স ওই বছর 24-25। তখন আমি ছিলাম এক সাধারণ জেলে। ইসাপুর বাজারে আমাদের মাছ বেচেই পেট চলতো। আমাদের বললাম এই কারণেই, কারণ আমার সাথে আমার 2 বন্ধু মাছ ধরত, হারান আর গণেশ। আমরা প্রত্যেক দিনই রাতে মাছ ধরতাম এবং সকাল হলেই ইসাপুর বাজারে এসে বিক্রি করতাম। এইভাবেই দিন কাটছিল। গণেশ আর হারান বিয়ে করে নাই, কিন্তু আমার ঘরে রয়েছে বউ আর 8 মাসের ছেলে। একদিন বউটার খুব শরীর খারাপ হইল। কবিরেজ ডাকলেন, কিন্তু কবিরেজ মশাই তো দিয়ে দিলেন, শোনো শফিকুল, তোমার বউকে যদি বাঁচাতে চাও তাহলে ওকে সদর হাসপাতালে নিয়ে যাও, না হলে কিন্তু ওকে বাঁচাতে পারবে নিকো। কবিরাজ মশাই, আপনি আমাকে দয়া করেন, আমি কি করে ওকে সদরে নিয়ে যাব বলেন? আপনি একটু চেষ্টা করে দেখেন না। দেখো, আমার যা করার ছিল আমি তা করেছি, কিন্তু আমার পক্ষে আর সম্ভব হচ্ছে নিকো। এবার তুমি ওকে সদরে না নিয়ে গেলে আর ওকে বাঁচাতে পারবো নিকো আমি। এই বলে কবিরাজ মশাই তো চলে গেলেন। আমি মাথায় হাত দিয়ে ভাবতে বসলাম যে টাকা জোগাড় হবে কি করে। এরপর বৈকাল হতে একবার ইসাপুর বাজারে গেলাম। সেখানে কিছু লোকজন দাঁড়িয়ে গজলা করতেছে। শুনলাম মরা নদীতে নাকি আরো এক জেলের লাশ পাওয়া গেছে। তাদের মধ্যেই একজন বলতেছে, ওই কার্তিকটার বড় রোগ বেড়েছিল গো নগেন্দা, আমি বারণ করেছিলাম। সে একদিন নাকি মরা নদীতে গিয়েছিল, নদীতে দেখে নাকি প্রচুর মাছ ভেসে যাচ্ছে। আমাকেও যাওয়ার জন্য করেছিল, কিন্তু আমি রাজি হই নাই। যতই হোক পরানটা তো আগে। কিরে, এখানে কি করছস? মাছায় যাবি নিকো? শফিকুল পিছনে ঘুরে দেখে তার বন্ধু হারান। এই তো যাবো যাবো, স স স। হারান, শফিকুল, গণেশ এবং আরও কিছু জেলে ইছাপুরের বাজারের শেষের দিকে যে মাচাটি রয়েছে সেখানে প্রতিদিনই আড্ডা দিত। রোজকার মতো আজও আড্ডা বসেছিল, কিন্তু সবাইকার মধ্যে শফিকুল একটু অন্যমনস্ক মনে হচ্ছিল। কিছুক্ষণ পর, না রে, আজকে উঠলেম, তোদের ভাবির শরীরটা ভালো নাই কো, আমি চললাম। এই বলে শফিকুল মাচা থেকে চলে গেল। কি ব্যাপার বলতো হারান, ওকে এরকম অন্য মানুষকে লাগছিল কেন? কি জানি, হয়তো ভাবি শরীরটা খারাপ, ওর মনটাও তার জন্য খারাপ হয়ে রয়েছে। ওর ভাবগতি একদম ভালো ঠেকছে নিকো আমার।
বিকালে নগেনদারা যখন কার্তিকের মরা নিয়ে আলোচনা করছিল, শফিকুল সেগুলো মন দিয়ে শুনতাছিল। আমার মনে হইতেছে ও মনে মনে কিছু একটা পাকাইতেছে। ওকে একটু শোকে শোকে রাখতা হইবা। এদিকে অন্যদিকে শফিকুলের বাড়িতে, আমি তোকে কি করে বাঁচাবো বলতো বউ? হাতে টাকা কড়িও নাই, তো চিকিৎসা হবে কি করে বলতো? এরপর শফিকুল আর তার বউ রাতের খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ে। মাঝরাত। শফিকুল পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে আসে। তার বউ জানতেও পারে না তার পাশ থেকে শফিকুল উঠে চলে গেছে। না, এইভাবে বসে থাকলে চলবে নিকো। বউটাকে সুস্থ করে তুলতে হইবা, তার জন্য অনেক টাকার দরকার। এভাবে 2-4টে মাস ধরে হবে নিকো। আমায় ওই মরা নদীতেই যাইতা হইবা। ওই মরা নদীতে অনেক মাছ পাইব। ওখানে মাছ বেচা কিছু পয়সা করতে পারিলে ওই বউটারে চিকিৎসা করিয়েও যা বাঁচবে, তাতে আমাদের ভালোভাবে সইলা যাইবে। এই বলে সে মরা নদীর দিকে একটা কাঁধে বড় জাল নিয়ে এগোতে থাকে। এদিকে শফিকুল বুঝতেও পারে না যে তাকে দুজোড়া চোখ নজর রেখেছে। দেখছো সারান, শফি যেন কোথায় যাইতাছে। আমি তো তোকে আগেই কয়েছিলাম ও কিছু একটা মনে ভাবছে। তুই ঠিকই কয়েছিলি, ও আবার ওই মরা নদীর দিকে যাইতাছে না তো? তাই তো মনে হচ্ছে রে। পিছু করি ওর। এদিকে শফিকুল নদীর দিকে যতই পা বাড়াচ্ছিল, তার মনে নানান ধরনের প্রশ্ন উথাল পাতাল করছিল। সেটা ভেবে ভয় পাচ্ছিল, কি জানি ঠিক করতাছি তো, জেদ করে আইসা তো পড়লাম, পারবো তো পড়ানটা নিয়ে বেঁচে ফিরতে? পরক্ষণে এটাও ভাবে যে কি করা যাইব, উপায় তো নাই। টাকা কামাইতে হলে এখান থেকে আমায় মাছ ধরতে হইব। যাই, কপালে যা আইসে তাই হইব। এই বলে শফিকুল এগোতে থাকে। এরপর শফিকুল আর তাকে পিছু করতে থাকা দুই বন্ধু হারান আর গণেশ গ্রামের মেঠো পথ ছাড়িয়ে মরা নদীর পাশের বাঁশবাগানে এসে পড়ে। গণেশ হারানকে বলে, হ্যাঁ রে, ও তো সত্যি সত্যি মরা নদীর দিকে যাইতাছে। চুপ কর গাধা, এক্ষুনি তো শুনতে পেয়ে যাইব, আমরা তো ধরা পড়ে যামু। শফিকুল হঠাৎ শুকনো পাতার খড়খড় আওয়াজ পায়। ভয়ে তার গলা কাঠ হয়ে আসে। তারপর শফিকুল পিছনে ঘুরে দেখে তার দুই প্রাণের বন্ধু তার পিছনে দাঁড়িয়ে রয়েছে। এ কি, তোরা দুজনে এখানে কি করছস? তার আগে এটা ক, তুই এখানে কি করছস? শফিকুল চুপ থাকে। কিরে, উত্তর দে। শফিকুল হাউ হাউ করে কেঁদে ফেলে। আমার অনেক টাকার দরকার রে ভাই, আমার অনেক টাকার দরকার। কেন, তোর এত কিসের টাকার দরকার যে মরতে এলি মরা নদীতে? তোদের ভাবিকে সদরে নিয়ে যাইতে হইব, ওখানে ওকে চিকিৎসা করাতে হইবা, আর চিকিৎসা করাতে হইলা অনেক টাকার দরকার। তা তুই আমাদের জানাতে পারলি নে? তোরাই বা এত টাকা কোথা থেকে পাইতিস? ওই কয়েকটা মাছ বেচা যা হয় তাতে তোদের পেট চলে যায়, কিন্তু এত টাকা তোরা কোথায় পাইতিস? তাই আমি ঠিক কইরাছিলাম যে এই মরা নদীতে আইসা আমি একাই মাছ ধরমু। আর তোদেরকে যদি সব যাই না শুই না এই মরা নদীতে নিয়ে আইতুম, তাহলে আমায় আল্লাহ কখনো মাফ করতেন না। তুই কি করে এরকম ভাবলি সপি? এই আমাদের একসাথে বড় হয়ে ওঠা। না ভাই শোন, তোরা বুঝছস না, আমার কাছে তো। এই কথা সম্পূর্ণ হতে না হতেই শফিকুলকে থামিয়ে দেয় গণেশ আর হারান। তখন হারান শফিকুলকে বলে, ভাই সপি, এই মরা নদীতে যদি মাছ ধরতেই হয় তাহলে বেশি দেরি করে লাভ নেই। তাড়াতাড়ি কাজ মিটিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে কেটে পড়তে হইবা। আমি আগে বাগেই বুঝেছিলাম যে তুই এই মরা নদীতেই আসার চক করে আছিস, তাই আমি অনেক আগেই ওই ঝোপে আমাদের ডিঙিটা এনে রেখেছিলাম। এখন তাড়াতাড়ি মাছ ধরে এখান থেকে কাইটা পড়ি। এই বলে তারা ডিঙি ভাসিয়ে মাছ ধরতে নেমে পড়ে মরা নদীর জলে। গণেশ দাঁড় বাইছিল আর তার সাথে শফিকুল আর হারান জলে জাল ফেলছিল। প্রথম কয়েকবার অনেকগুলোই মাছ ওঠে,
এরকমভাবে তিনজনে নিজেদের মধ্যে গল্পগুজব করছিল। এরপর হঠাৎ করে আকাশের এক কোণে কালো মেঘ উদয় হয়। চারপাশের গাছগুলো খুব জোরে জোরে নড়তে থাকে। খুব ঝড় শুরু হয়। একই রে ভাই, হঠাৎ করে দুর্যোগ শুরু হলো যে। গণেশ, তোর পিছনে ওটা কি রে ভাই? গণেশ ভয় পেয়ে সরে এসে দেখে পিছনে দুটো লাল চোখ জ্বলজ্বল করছে, আর কালো মূর্তির মতো শরীর তার, আর শরীরটা জল থেকে অনেকটা উপরে হাওয়ায় ভাসছে। তারপর তারা সবাই একসাথে দেখে কিছু কালো মূর্তি তাদের ডিঙিটাকে ঘিরে রয়েছে। শুধু তাদের চোখগুলো লাল রক্ত জবার মতো জ্বলজ্বল করছে। এরপর হারান বলে ওঠে, ভাই সপি, কি দেখছি আমরা? এরা কারা? আর মাছগুলো কোথায় গেল রে? জালে তো সব নরকঙ্কাল। আমি ঠিক এই কারণেই কয়েছিলাম, তোদের আসতে এই কারণেই বারণ করেছিলাম আমি। এবার তোরা বুঝতে পারছস তো কেন আমি আইতে বারণ করেছিলাম তোদের? আমি এই কথা তখন কইতে চাইছিলাম যে আমার কাছে একটা তাবিজ রয়েছে, আমার কিছু হইবে না। কিন্তু গণেশ আর তুই আমায় থাইমা দিলি, এখন বুঝতে পারছস তো? তারপর গণেশ হাউ হাউ করে কেঁদে ওঠে আর বলতে থাকে, এরা কারা, এরা কারা? তারপর প্রেতগুলো বলে ওঠে, আমরা তোদের মতোই রক্তে মাংসের মানুষ ছিলাম রে। এই নদীতে লোভ কইরা মাছ ধরতে আইছিলাম, তারপরে আমাদের এই পরিণতি হইছে। আর তোদের সাথেও এই একই পরিণতি হইতা চলেছে। সেই প্রেতদের অট্টহাসিতে আকাশ বাতাস কেঁপে উঠছে। শফিকুল বলে, হারান, গণেশ, তোরা আমায় ধইরা বস, আমি দাঁড় বাইছি, ওরা কিচ্ছু করতে পারবে না আমাদের। শফিকুল জোরে জোরে দাঁড় বাইতে শুরু করে। সেই প্রেতগুলো ওদের পিছনে ধাওয়া করতে থাকে। তারপর হঠাৎ গণেশ আর হারানের কেউ যেন পা টেনে ধরে। অনেক চেষ্টা করেও তারা দুজনে ওই প্রেতগুলির হাত থেকে বাঁচতে পারে না। সেই প্রেতগুলি দুজনকেই মরা নদীর জলে টেনে নেয়, সাথে ডিঙিটাও তলিয়ে যায় ওই নদীর জলে। শফিকুল কোনোভাবে ডাঙায় এসে ছিটকে পড়ে। হে আল্লাহ, এ তুমি কি করলা? তুমি আমার পরাণ নিয়ে নিতে পারতে। এই বোঝা আমি কি করে সারা জীবন বইমু? ওদের ছাড়া আমি কি করে বাঁচমু? তুমি আমার পরাণ নিতে পারতে। এইভাবে শফিকুল মরা নদীর পাড়ে বসে হাহাকার করতে থাকে। এইভাবে হাহাকার করছে যখন শফিকুল, তখন হঠাৎ করে দুটো ছায়ামূর্তি নদীর জলের উপর ভেসে ওঠে। শফিকুল দেখে সেই মূর্তিগুলো আর অন্য কেউ নয়, তারই দুই বন্ধু হারান আর গণেশ। হারান আর গণেশ একসাথে বলে, ভাই শফি, কাঁদিস নে, যা হবার তা হইয়া গেছে, আমরা তোর মধ্যেই বাইসা থাকবো। আর যখন কোনো বিপদে পড়বি আমাদের তোর পাশেই পাবি। আর এই জালে কিছু মাছ রয়েছে, যা বেচে ভাবির চিকিৎসা করাস। আর একটা কথা ভাই, আমাদের মতো এখানে অনেকে আটকে রয়েছে, পারলে আমাদের মুক্তির ব্যবস্থা করিস। এইবার আমাদের যাইবার পালা চইলা আইছে, আসি রে ছবি। শফি জোরে জোরে আর্তনাদ করতে করতে কাঁদতে থাকে দুই বন্ধুর জন্য। হারান, গণেশ, আমারে একা কইরা ফেললে রেখে যাস না। হারান, গণেশ, যাস না। এই ছিল আমার জীবনের একটা সত্যি ঘটনা। শফিকুল চাচার দুই চোখের কোণ দিয়ে জল নেমে আসতে থাকে।